কুম্ভে খেয়েছি কচুরি, বারাণসীতে পান, অবশেষে ড্রিমস কাম ট্রু, গোয়িং জাপান। টোটো থেকে একদম টোকিও। প্ল্যান করে বাড়ি হয়, গাড়ি হয়, বিয়ে কিংবা পরিবার, হ্যাঁ সেটাও। যেটা হয় না সেটা হলো স্বপ্ন দেখা। আর আমি এমন একটা ইচ্ছের বাস্তবায়ন করেছি যেটা নিয়ে স্বপ্ন দেখতে সাহস হয়নি। তবে এটা সম্ভব হয়েছে কাদের জন্য জানেন? সেই সব দর্শকদের জন্য যারা এক এক করে জুড়ে গিয়ে ট্র্যাভেল উইথ কৌশিককে 0 থেকে 9 লাখে পৌঁছে দিয়েছে। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এবারে বেরিয়ে পড়লাম জাপান দেশটা দেখব বলে। না আছে কোনো বাজেট, না আছে কোনো প্ল্যান, ইচ্ছে একটাই, শিখব কিভাবে একটা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিজের পরিধিকে ছড়িয়ে দিয়ে অভিজ্ঞতার ঝুলিটা একটু একটু করে ভরে নিতে হয়। যারা জাপান সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাদের মানস ভ্রমণ যেমন হয়ে যাবে 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে, তেমনি যারা আগামীতে প্ল্যান করছেন জাপান, তাদের মনে থাকবে না আর কোনো কনফিউশন। এবারে সেই অর্থে ট্রাভেল ব্লগ নয়, পায়ের জুতো ঘষে কিংবা ঘাম ঝরিয়ে দেশের পরিবহন থেকে পর্যটন পুরোটা চষে ফেলা আর আনকাট এডিটিং। আর এই বহু প্রতীক্ষিত 2025 সালের প্রথম আন্তর্জাতিক ট্রিপের শুরু আমার শহর বহরমপুর থেকে। অনেকেরই মনে মনে প্ল্যান আছে জাপান যাবো, নিজেরা প্ল্যান করব। তো আশা করি এই ট্রিপ থেকে আমি আপনাদেরকে জাপান যাওয়ার একটা ঠিকঠাক প্ল্যান দিতে পারবো। পারফেক্ট বলতে পারি না, কারণ আমি তো পারফেক্ট নই, তো ঠিকঠাক প্ল্যান দিতে পারবো। বহরমপুর থেকে কলকাতার পথে ঘন্টা 5-এর এই ট্রেন জার্নির মাঝে সেরে ফেললাম বেশ কয়েকটা কাজ, যেটা আন্তর্জাতিক ট্রিপের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কমিউনিকেশন এবং কানেকশন ছাড়া প্রযুক্তি কিংবা যুক্তি দুটোই অকেজো। ইন্টারন্যাশনাল ট্রিপ করার জন্য অনেক কিছু লাগে, পাসপোর্ট লাগে, কারেন্সি লাগে, ভিসা লাগে, কিন্তু এখন এই মুহূর্তে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন আর হচ্ছে মোবাইল। কারণ এই দুটো ছাড়া কিন্তু মানে বাইরে গেলে অকেজো, মানে কাজকর্ম অকেজো। তো এই জন্যই আমি আগে ই সিমটা অ্যাক্টিভেট করিনি আমার ফোনে। ক্লুক থেকে আমি ই সিম তুলেছি, তো ক্লুক সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছে আমাকে। ই সিমটা অ্যাক্টিভেট করবো, আর আমার যে এয়ারটেলের ফিজিক্যাল সিমটা আছে সেটাতেও আমি ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে নেবো। কারণ ক্লুকের যে ই সিম রয়েছে ওটা কিন্তু কল হবে না, ওটা ডেটা রয়েছে শুধুমাত্র। এই যে এটা হচ্ছে জাপানের ই সিম কানেকশন। ক্লুক থেকে ই সিম কেনা এবং অ্যাক্টিভেট করা খুবই সহজ। সিম ভ্যালিডিটি এবং কত জিবি ইন্টারনেট চাইছি সেটার ওপরে প্রাইস ধার্য হয়, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে আগে থেকেই পে করে দিলে সিম কার্ডের ডিটেলস কিউআর কোড সহ ক্লুক ইমেলে পাঠিয়ে দেয়। সেই কিউআর কোড স্ক্যান করে নিলেই ই সিম অ্যাক্টিভেট হয়ে যাবে, যেটা জাপানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ব্যবহার করা যায়। এয়ারটেল অ্যাপ খুললাম, এয়ারটেল অ্যাপে আসার পর এই যে এখানে রয়েছে ইন্টারন্যাশনাল রোমিং। এখানে বিভিন্ন রকম রোমিংয়ের প্যাক আছে, 899 আছে, 2998 আছে। 899 টাকা যদি আমি রিচার্জ করি সেক্ষেত্রে থাকবে হচ্ছে 10 দিন ভ্যালিডিটি, 1 জিবি ডেটা থাকবে, 100 মিনিট কলস টু ইন্ডিয়া লোকাল ইনকামিং আউটগোয়িং, আর 20টা SMS ফ্রি থাকবে। এটাই আমি পারচেস করে নিই। এবার আপনাদের একটা মনে টেনশন হতে পারে যে আমরা তখন ইন্ডিয়াতে আছি, তাহলে এই যে প্যাকটা মারলাম তাহলে কি আমার এক্সিস্টিং যে প্যাক রয়েছে এয়ারটেলে বা আপনারা যে কানেকশন ইউজ করেন তাতে সেটা চলে যাবে কিনা? সেটা হবে না। যখন আমি জাপানে গিয়ে টোকিওতে গিয়ে ল্যান্ড করব তখনই কিন্তু এটা অ্যাক্টিভেট হবে। এখন কিন্তু নর্মাল যে আমার প্যাক রয়েছে এয়ারটেলে সেটা কিন্তু চলবে, এখন এটা অ্যাক্টিভেট হবে না। এবারে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে ওয়েব চেক ইনটা করে নেওয়া। কলকাতা থেকে দিল্লি ডোমেস্টিক, দিল্লি থেকে টোকিও হচ্ছে ইন্টারন্যাশনাল। তো এই ওয়েব চেক ইন করার ক্ষেত্রে কিন্তু আমাদের যে ডকুমেন্ট, অর্থাৎ আমাদের পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, পাসপোর্টের এক্সপায়ারি ডেট, ভিসার এক্সপায়ারি ডেট সব কিছু কিন্তু পুট করতে হবে। পুট করার পরে কিন্তু ওয়েব চেক ইন হবে। এই যে ফ্লাইটটা রয়েছে না, এটা হচ্ছে দিল্লি থেকে টোকিও যাওয়ার ফ্লাইট। এটা কিন্তু বড় ফ্লাইট, এখানে কিন্তু সিট প্যাটার্নগুলো সব আলাদা। এই সবুজগুলো হচ্ছে ফ্রি, আর আমরা এই দুটো বুক করেছি। এই সিটের আবার ভাড়া বিশাল, মনে হলো একটু সামনের দিকে নেব, 1300 টাকা সামনের দিকে। এক্সেল সিট নেব একটু ভালো করে পা ছড়ি বসার জন্য, 4331 টাকা। শুধু 2 মিনিটে ম্যাগি হয় এটাই নয়, 2 মিনিটে কিন্তু ডালপুরিও হয়। ট্রেন কৃষ্ণনগরে ঢুকলো, ট্রেন আজকে লেট ছিল, দেখলাম পাক্কা 2 মিনিট সময় আছে। 9:30-এর ট্রেন ঢুকেছে, 9:32 আসবে। আমরা সামনে ছিল দোকান, তা বললাম দিয়ে দাও 20 টাকায় 3টে খেয়ে নিই, আবার কবে নাসিব হবে কপালে। আর যেটা ছাড়া ট্রেন জার্নি নয়, ঠিকই ধরেছেন, 1 কাপ চা, হ্যাঁ সেটাও নিয়ে নিয়েছি। ছোটোখাটো তথ্য প্রদানের মাঝেই আমাদের ট্রেন পার করে গেল দমদম জংশন। আজকে শিয়ালদা যাওয়াটা ভীষণ জরুরি, তাই দমদমে যদি ট্রেনটা দাঁড়াতো তাহলে আমার ভীষণ সুবিধেই হতো। এমনিতে সরস্বতী পুজো ছুটির দিন, স্টেশন চত্বর ফাঁকা,
ভাবলাম দমদমে ট্রেনটা দাঁড়াবে, 5 নম্বর দিয়ে পাস করাচ্ছে, আর রানিং ট্রেনে নামবো না। আমি একবার এখানে রানিং ট্রেনে নেমেছিলাম, তারপরে যেতে হয়েছিল দমদম জিআরপির অফিসে। পরিচিত মুখ বলে ফাইনটা লাগেনি। তারপর থেকে আমি শিক্ষা নিয়েছি রানিং ট্রেনে আর নামবো না। দাঁড়ালে অন্য কথা, আর না হলে নয়। সময় সকাল 11:25 আমাদের ট্রেন পৌঁছে গেল কলকাতা স্টেশন। বয়স বাড়ার মতোই বেড়ে গিয়েছে কলকাতার তাপমাত্রা। এই মুহূর্তে 27 ডিগ্রি। যারা কলকাতা আসছেন আমি বলবো যে শীতের পোশাক নিয়েছেন না, টি শার্ট পরলেই হতো। ফুল হাতা শার্টটাও এখন আর কি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অটো করে যাবো হচ্ছে বিধাননগর থেকে নেমে হচ্ছে ট্রেনের টিকিট ইউটিএস দিয়ে কাটলাম 5 টাকা। এখান থেকেও ট্রেন না যেত, কিন্তু ট্রেনটা আসবে এখানে 12টার সময়, অনেকটা লেট হবে। নাহলে এখান থেকে ট্রেন নিয়ে দমদম থেকে আবারও যেতে হচ্ছে শিয়ালদা না যাওয়া হলে, মানে না যেতে হলে এখান থেকে ক্যাব নিয়ে চলে যেতাম এয়ারপোর্ট। বাট যেহেতু শিয়ালদা যেতে হবে সেহেতু একটু করতে হচ্ছে ঘুরপথ। ব্যস্ত রাস্তা পার করা, ভারী ব্যাগ ট্রেন ওভারব্রিজে তোলা, ভারী হাঁপিয়ে গেলাম। এটা হচ্ছে ডানকুনি শিয়ালদা লোকাল, এটাতে উঠলাম। সময় বেলা 12:08 পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশনে। শুধু তাপমাত্রার পারদই নয়, ভালোবাসার পারদও এই লেভেলে চড়েছে। সানগ্লাস চশমা পরেও আমাকে বলছে, আপনি কি কৌশিক দা? একটা কথা বলবো, আপনি কি কৌশিক? বললাম কী করে বুঝলে? বললে জামাটা দেখে, হাতের চেনটা দেখে। বললাম হ্যাঁ আমি কৌশিক। আর আজকের দিনে যেহেতু সরস্বতী পুজো, সব ছেলেরাই আজকে পাঞ্জাবি পরেছে, ম্যাডামরা শাড়ি পরেছে। একজন আবার টিকিট কাটেনি, তাদেরকে আবার টিটি ধরে নিয়ে যাচ্ছে পাঞ্জাবি পরা অবস্থায়। এইগুলো খুব চাপের ব্যাপার ভাই। এই চলে এসছে আমার সৌরভ মামাকে দিয়েছি কষ্ট, আর মামা আমার জন্য করেছে অফিসের মূল্যবান সময় নষ্ট। মামাকে বলেছিলাম যে একজোড়া মোজা নিয়ে আসতে ডেকাথলন থেকে, আমাদের তো বহরমপুরে ডেলিভার হতো না। আর এর আগে যে আমি যখন বারাণসী গিয়েছিলাম না, ওই ট্রেনে আমি মোজাটাকে ছেড়ে চলে এসেছি। আর ভালো মোজাও ছিল না আমার কাছে, যেহেতু জাপানে ঠান্ডা লাগবে, ঠান্ডার জন্য তো বলেছিলাম তুমি ডেকাথলন থেকে একটু কিনে নিও, আজকে আমাকে শিয়ালে দিয়ে দিও। আর মামা কি নিয়ে এসছো? তন্দুরি রোস্টেড চানা। এটা কিন্তু আমার লিস্টে ছিল না, এটা মামা নিয়ে এসছে। এটা কি? এটা মামা আমাকে ভালোবেসে দিয়েছে পারফিউম। এই সরস্বতী পুজোতেও যারা পায়নি সাথী, তাদের জন্য আছে হচ্ছে যাত্রী সাথী, হলুদ ট্যাক্সি, কলকাতার ঐতিহ্য। এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া নিল হচ্ছে 287। টাটা শিয়ালদা স্টেশন। আবার দেখা হবে এই মাসের মাঝামাঝি সময়। ঘেমে গরমে খারাপ হাল, খুঁজছিলাম একখান রুমাল নিয়ে এসেছিলাম। রুমাল রয়েছে ওই বড় ট্রলিতে, কে খুঁজে বের করবে? ট্যাক্সি চালককে বললাম একটু মার্কেটের এখানে দাঁড়ান তো। গিয়ে বললাম কাকা একটা রুমাল দেন। রুমালগুলো খুঁজছিলাম, বললো এই রুমালটা নেন, ভালো আছে, সুতির রুমাল, মুছে শান্তি পাবেন। কত দাম? 30 টাকা। দেন আবার কি। সময় 1:24। ফাইনালি পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখান থেকে শুরু হবে আমাদের জার্নি। প্রথমে দিল্লি, তারপর দিল্লি থেকে টোকিওর পথে। কলকাতা এয়ারপোর্টে এই দেখুন, এটা হচ্ছে উড়ান যাত্রী ক্যাফে। এখানে চা হচ্ছে 10 টাকা, জল হচ্ছে 10 টাকা, আর কফি হচ্ছে 20 টাকা। মানে এয়ারপোর্টের ভেতরে এরকম সস্তা জিনিস কিন্তু আগে কখনো ছিল না। আর এবারের জার্নিতে আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে, দেখুন চিনতে পারছেন কি না, সুমিত হাজরা, সেই ডুয়ার স্ট্রিপ। সুমিত তখন প্রথম দিন ইন্ট্রোডাকশন দিতে ঘাবড়ে গেছিলো সবার সামনে, নদীর মধ্যে দাঁড়িয়ে ইন্ট্রোডাকশন দিতে। আছে এটা আমার সঙ্গে যাচ্ছে জাপান। এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো বয়স কত সুমিত তোর? 23 বছর সুমিতের বয়স। সুমিত করছে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, তো আবার জাপান। কলকাতা থেকে আমি আর সুমিত যাচ্ছি। আমি ওকে বলেছিলাম একদিন কথা সুমিত জাপান যাবি? বললো দাদা বাড়িতে একবার বলি। তাহলে হ্যাঁ দাদা যাবো জাপানে। আলাম চল বেরিয়ে পড়ি। দাঁড়িয়ে পড়েছি এয়ার ইন্ডিয়ার কাউন্টারে। এখানে আবার সব ভাগ আছে, হ্যাঁ, ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস, প্রায়োরিটি। তো আমার তো ইকোনমি ক্লাস, তো সেখানে দাঁড়িয়ে পড়েছি। এখন এই দুপুরবেলায় খুব বেশি ভিড় নেই, চটপট হয়ে যাবে। পেয়ে গিয়েছি বোর্ডিং পাস। বললো যে আপনার পাসপোর্ট দেখান। আর আমার যেহেতু স্টিকার ভিসা, পাসপোর্টের মধ্যে ভিসাটা আছে। কত টাকার সঙ্গে ক্যারি করছেন? বললাম 50,000, মানে জাপানের কারেন্সি। এছাড়াও ইউএসডি আমার কাছে আছে। আর রিটার্ন ফ্লাইটের টিকিট লাগবে। তো আমার তো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, আমি কিন্তু আপ ডাউনের ফ্লাইট মানে রিটার্ন ফ্লাইটের টিকিট আগেই করে রেখেছি। যে দেশে যাই সেই দেশে এটা করে রাখি, এটা দরকার হয় যে মানুষটা ফিরে আসবে, ওখানে গিয়ে বিয়ে শাদি করে থাকবে না। এয়ার ইন্ডিয়ার এই যে ফ্লাইটে আমি ট্রাভেল করছি, এখানে ব্যাগেজ অ্যালাউন্স ছিল, মানে টিকিটের যে দাম তার মধ্যে 23x2 মানে হচ্ছে 46 কেজি। তা আমি যে ব্যাগটা দিয়েছি, মানে আমার যা লাগেজ হয়েছে সব কিছু নিয়ে মাত্র 14 কেজি, 14 কেজির একটু বেশি। আর বাকি রইলো যে 7 কেজি, মানে 46 প্লাস হচ্ছে 7, এই 7 কেজি আমার সঙ্গেই যাবে। লাগেজ খুবই কম নিয়েছি। দিল্লিতে যখন আমরা পৌঁছাবো, আমাদের ব্যাগ কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে হচ্ছে এয়ার ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ফ্লাইটে। মানে আমাদের ওখানে গিয়ে আর ব্যাগ কালেকশন করতে হবে না। দিল্লিতে গিয়ে যেটা আমাদের কাজ, সেটা হচ্ছে ওখানে আমাদের করতে হবে হচ্ছে ইমিগ্রেশন। আর তার জন্য 5 ঘন্টা তো সময় আছে, এনাফ টাইম। এয়ার ইন্ডিয়া AI 2768 দিল্লি, চেক ইন চলছে, গেট নাম্বার হচ্ছে 25। কলকাতা এয়ারপোর্টে এই প্রথম মনে হয় এত ফাস্ট সিকিউরিটি চেক হলো। জাস্ট লেগেছে হচ্ছে 2 থেকে 3 মিনিট। আমাদের এখান থেকে বোর্ডিং স্টার্ট হবে হচ্ছে বেলা 3:15। আর এখন সময় হচ্ছে বেলা 2:38।
আপনাদের মনে অনেক প্রশ্ন আসছে আমি জানি, যে ভিসা কীভাবে করব, কারেন্সি কোথায় নেব, সব প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। আপনাদের যারা আগামী দিনে জাপান প্ল্যান করছেন তো আমার ব্লগ দেখে সব কিছু স্মুথলি হয়ে যাবে। সময়বেলা 3:20 আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। চলে যাচ্ছি এরো ব্রিজ ধরে ফ্লাইটের কাছে। সামনে দাঁড়িয়ে রয়েছে ফ্লাইট। এখানে আবার একবার দেখাতে হলো হচ্ছে বোর্ডিং পাস, এর সাথে হলো হচ্ছে হালকার উপরে সিকিউরিটি। এই জিনিসটা আমি অনলাইনে কিনেছি। এর মধ্যে আমার পাসপোর্ট, বোর্ডিং পাস সব কিছু রয়েছে। এটাও নীল। একটা ফ্লাইট ওড়ার আগে 4 বার বোর্ডিং পাস চেক, 4 বার। ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বা এয়ার ইন্ডিয়ার যে ইকোনমি ক্লাস রয়েছে না, সেই ইকোনমি ক্লাসের সিটের সঙ্গে এই ভিস্তারার সিটের ডিফারেন্সটা দেখায় আপনাদেরকে। মানে ফিচার্স কত সুন্দর দেখুন। ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে এখানে, ইউএসবি পোর্ট। আর এখানে না এরকম ফোন রাখার জায়গা রয়েছে। কেউ যদি মনে করে আমি সিনেমা দেখবো, সে কিন্তু এখানে ফোনটাকে প্লেস করতে পারবে। এই জায়গাটা এরকম ট্রে রয়েছে। এটা সব ফ্লাইটেই থাকে, ইকোনমি ক্লাসেও থাকে, যেখানে ওই টুকটাক খাবার দাবার বা জিনিসপত্র রাখতে পারবো। সময় বিকাল 4:15। কলকাতা থেকে দিল্লির পথে রওনা দিল এয়ার ইন্ডিয়ার AI 2768। আর এই জার্নি সম্পূর্ণ করতে সময় লাগবে 2 ঘন্টা 35 মিনিট। আর ফ্লাইট টেক অফ করে যাওয়ার পর একটাই কাজ থাকে, সেটা হলো ঘুম। বিন্দাস ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে একটা কান্নাটা আওয়াজ হলো, ভেজ না নন ভেজ। ঘুমের ঘুরে বললাম নন ভেজ। চাউমিন আর চিলি চিকেন, সঙ্গে একটা সুইট ডিশ। পরিমাণটা কম হলেও গরম গরম চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান স্বাদের দিক থেকে পুরোই সেঞ্চুরি করে ফেলেছে। আর চা কফি তো ছিলই, সব কিছুই টিকিটের দামের মধ্যে। আমাদের যে খাবার দিল না, সেটার দাম কিন্তু ফ্লাইটের টিকিটের দামের সঙ্গে ধরা ছিল। সময় ঘড়ি বলছে বিকেল 6:15। আমরা 4:15 কলকাতা থেকে টেক অফ করেছিলাম, 6:15 দিল্লি ল্যান্ড। অর্থাৎ কলকাতা থেকে দিল্লি মাত্র 2 ঘন্টায় তার যাত্রাপথ সম্পূর্ণ করলো এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট। ওয়েদার ভালো, কোনো সমস্যা হয়নি। শুধু পেছনে বসার জন্য যখন ফ্লাইটটা আর কি ল্যান্ড করলো, তখন ঝাঁকুনিটা বুঝিয়ে দিল যে ভাই পেছনের সিটই, বাট ইতনা অ্যাডজাস্ট হাম কর লেঙ্গে। ফ্লাইট থেকে নেমে বেরিয়ে আসার পর এই যে মিড পয়েন্টটা, এই জায়গাটা হচ্ছে ভাইটাল। দেখুন এখানে লেখা আছে ব্যাগেজ এক্সিট, আর এই দিকে লেখা রয়েছে INT ট্রান্সফার, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রান্সফার। তো আমরা এই পথ ধরবো। এই দেখুন এখানে কিন্তু ডোমেস্টিক ট্রান্সফারও রয়েছে। এই অন্তর্দেশীয় আর অন্তর্রাষ্ট্রীয় এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। দিল্লি এয়ারপোর্ট নিজে একটা আইকন, এটাকে নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নেই। কারণ আমার দিল্লির থেকেও বেঙ্গালুরু এয়ারপোর্ট বেশি ভালো লাগে। আপনারাই বলবেন কোনটা বেশি ভালো, যারা দুটো এয়ারপোর্টেই ট্রাভেল করেছেন। দিল্লি এয়ারপোর্ট বেশি সুন্দর না বেঙ্গালুরু এয়ারপোর্ট? প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং দিল্লিতে এসে ইমিগ্রেশন এবং সিকিউরিটি ক্লিয়ার, কী অভিজ্ঞতা? দারুণ দারুণ, মানে এই ঘুরতে যাচ্ছি জাপান, এটা তো খুবই ভালো। মানে আর যেখানে কোশ্চেন করলো মানে মানে ওখানে মানে খুবই সহজ, মানে জিজ্ঞেস করলো কোথা থেকে এসছো, বাড়ির অ্যাড্রেস, ব্যাস, আর কোনো জিজ্ঞেসই করেনি। আমি তো ভাবলাম ওটা এমনি জিজ্ঞেস করি, তারপর দাদা বললো ওটা ইমিগ্রেশনে 1 মিনিট ইমিগ্রেশন হয়ে গেছে। আমাকে বললো কোথায় যাচ্ছ, টোকিও। আমরা হ্যাঁ, বললো কেন, বেড়াতে, ট্যুর হয়ে গেল। তারপরে সিকিউরিটি, দুর্দান্ত সিকিউরিটিতে খুব বেশি ভিড় নেই, একদম সব ঠিকঠাক হয়ে গেল। আর এখন সময় ঘড়ি বলছে সন্ধে 7:13। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে রাত্রি 12:15। অর্থাৎ আমাদের কাছে কিন্তু অনেকটা টাইম আছে। টিকিটটা এভাবেই কাটবেন যে একটা ফ্লাইটের সাথে কিন্তু একটা ফ্লাইটের যেন গ্যাপ থাকে। আগে পৌঁছান, কিন্তু টাইমে পৌঁছালে কিন্তু চাপ হয়ে যাবে। কারণ আজকে ইমিগ্রেশন ফাঁকা ছিল, আজকে সিকিউরিটি ফাঁকা ছিল, অন্যান্য দিন কিন্তু নাও হতে পারে। মানে আমি কিন্তু এরকম ভুগেছি যে বহুত লেট হয়ে গেছে, আপনারাও ব্লগে দেখেছেন। তার জন্য কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। কলকাতা এয়ারপোর্ট থেকে সব জায়গায় যাওয়ার কিন্তু ডিরেক্ট ফ্লাইট নেই। তাকে দিল্লি বা আহমেদাবাদ অথবা বেঙ্গালুরু অথবা চেন্নাই যেতে হবে। কিন্তু দিল্লি হচ্ছে এমন একটা এয়ারপোর্ট, মোটামুটি এই জায়গা থেকে, দিল্লি এবং মুম্বাই, ভারতবর্ষের এই দুটো এয়ারপোর্ট থেকে না আপনি ওয়ার্ল্ডের যত জায়গায় ফ্লাইট চলে ইন্ডিয়া থেকে, সব জায়গায় ফ্লাইট কিন্তু পেয়ে যাবেন। আমি যেখান থেকে ভিসা করেছি, চায়নার ভিসাও করেছিলাম, চায়না আমি যাইনি, এবং এবার জাপানের ভিসা করেছি। সেই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা কথা বলে নেবেন। ওরা আপনাদেরকে বলে দেবে যে জাপানের ভিসার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। 3 বছরের ITR লাগবে, এবং সেই সাথে হচ্ছে লাস্ট 6 মাস। এটা কিন্তু জাপানের ক্ষেত্রেই রয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রেও থাকতে পারে, বাট আমি জাপানের ভিসা করতে গিয়ে এই জিনিসটা দেখেছি। ওরা বলেছিল যে লাস্ট 6 মাসে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে যেন কমপক্ষে 2 লক্ষ টাকা মেনটেনেন্স করা হয়। এরকম নয় যে আমার কাছে টাকা নেই, আমাকে কেউ 2 লাখ টাকা আজকে ফেলে দিল, আমি ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, এরকম কিন্তু নয়। ট্রানজ্যাকশন থাকবে, এবং সব কিছুর পরেও কমপক্ষে 2 লক্ষ টাকা ব্যালেন্স অবশিষ্ট থাকবে। 10 দিন মতো সময় চেয়ে বলেছিল, আমাদের 7 দিনে হয়ে গেছে। আর হ্যাঁ, এই ভিসা করার সময় কিন্তু আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ফ্লাইটের টিকিট, রিটার্ন ফ্লাইটের টিকিট, সেই সাথে হচ্ছে বুকিং। আমি ধরুন ফ্লাইটের টিকিট কেটে নিলাম, তারপরে ভিসা পেলাম না, হোটেল বুক করে দিলাম, ভিসা অ্যাপ্লিকেশান ফেলড হয়ে গেল বা ভিসা আমি পেলাম না, সেক্ষেত্রে তো টাকা লস।
তো যারা ভিসা করে দেয় তারা এর জন্য এক্সট্রা কিছু টাকা নেয়, মানে আপনি যদি বাইরের সঙ্গে কম্পেয়ার করেন দেখবেন যে আপনার খরচ কিছু বেশি পড়লো। এই খরচ বেশি পড়ার কারণটাই হচ্ছে ওরা কিন্তু ওদের কাছে দামি টিকিট থাকে বা বুকিং থাকে, সেই দিয়ে কিন্তু ওরা সব প্রসেসটা করে দেয়। আমি যেখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করেছি সেখানকার নাম্বারও দিয়ে দিলাম, খুব সহজ প্রসেস। আমি পে করেছিলাম জাপান যাওয়ার জন্য ভারতীয় মুদ্রায় 28,000 টাকা, 28,000, আর তার জন্য ওরা আমাকে দিয়েছে হচ্ছে জাপানি কারেন্সিতে 50,000। এছাড়াও আরও 500 USD আমি এক্সট্রা ক্যারি করছি। টাকার কথাটা এই জন্যই বললাম কারণ যখন আপনি টোকিওতে পৌঁছাচ্ছেন বা যখন আপনি ইমিগ্রেশন করছেন সেক্ষেত্রে আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি কত টাকা সঙ্গে ক্যারি করছেন। আপনি তো বলেন আমি 1 লাখ টাকা ক্যারি করছি, জাপানি কারেন্সি দেখাতে পারলে না তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। এছাড়াও জাপানে সব জায়গায় ক্রেডিট কার্ড বা ফরেক্স কার্ড কাজ করে। দিল্লি এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ডিপার্চারের ফুড কোর্ট, এখানে লাউঞ্জ রয়েছে। লাউঞ্জে যাওয়াটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে লাউঞ্জে যাওয়ার পরে সঙ্গে যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো আদৌ কাজ করবে কি না। দাঁড়িয়ে পড়েছি লাইনে বাকিদের সাথে, এত কিছু করার পর লাউঞ্জে যখন কার্ড অ্যাক্সেস করাতে গেলাম বললো আপনার যে কার্ড সেটা ডোমেস্টিক, মানে আমার যে কার্ডগুলো রয়েছে সেখানে ডোমেস্টিক লাউঞ্জ আমি অ্যাক্সেস করতে পারবো, বাট ওগুলো ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস করার জন্য নয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ, তো এখানে কার্ড কাজ করবে না। হ্যাঁ, যদি ওখানে কার্ড না দিয়ে খেতাম তাহলে ওখানে মোটামুটি আমাদের পড়তে হচ্ছে 3,000 টাকা করে। আলাম ছাড়, জাপান থেকে ডোরেমন কিনতে হবে, 3,000 টাকা এখন খরচ করে লাভ নেই, কিন্তু সেভ করি টাকা। তো এখানে এই ফুড কোর্ট অনেক দোকানপাট রয়েছে, এখান থেকে আর কি খাওয়া নিলাম। এখান থেকে আমরা অর্ডার দিলাম হচ্ছে 2টো চিকেন ফ্রাইড রাইস, 1টা চিলি চিকেন, আর হচ্ছে 2টো কোক। সব মিলিয়ে এখানে আমাদের বিল পে করতে হলো হচ্ছে 1,623 টাকা। আমি চাইনিজ খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, দেখ এখানে ম্যাকডোনাল্ডস আছে, KFC আছে, ডমিনোজ আছে। আমি এখন আছি দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্ট দামের তুলনায় কোয়ান্টিটি কম মনে হতে পারে, আর খাবারের টেস্ট ঠিকঠাকই আছে। এখান থেকে নিলাম হচ্ছে জলের বোতল, 10 টাকা করে নিল 2টো জলের বোতল, একটা নিলাম থামস আপ, সব নিয়ে বিল হচ্ছে 120 টাকা। হাই দেখুন, এটা হচ্ছে ভেন্ডিং মেশিন। এটা কিন্তু মানে UPI দিয়ে পে করা যাবে, QR কোড স্ক্যান করে। এখানে থামস আপ আছে, ফ্যান্টা আছে, কোকোকোলা আছে, মাজা আছে, অরেঞ্জ জুস আছে, জলের বোতল আছে। এই জলের বোতলগুলো হচ্ছে 10 টাকা করে। সময় রাত 11টা বেজে 16 মিনিট। আমাদের ফ্লাইটটার টাইম হচ্ছে রাত 12টা বেজে 15 মিনিট। 11টা থেকে বোর্ডিং শুরু, তো আমরা যাচ্ছি হচ্ছে বোর্ডিং গেটের কাছে। বোর্ডিং গেট হচ্ছে 13 নম্বর। এখনও আমাদের ইকোনমি ক্লাসকে ডাকেনি, এই হচ্ছে 13 নম্বর। বোর্ডিং ডান, 1 মিনিটেরও কম সময় লাগলো। খুব বেশি কিন্তু ভিড় ধাক্কাধাক্কি দেখলাম না। এইরকম ফ্লাইট দেখে শান্তি মনের মধ্যে, কত সিট এখানে। আবার সামনে দার্জিলিংয়ে যে টয় ট্রেন তারও ছবি রয়েছে। 31, 32, 33, 34, 35, 41,000 ফুট উচ্চতায় আমাদের ফ্লাইট উঠবে। আর আমাদের দিল্লি থেকে টোকিও পর্যন্ত সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা 45 মিনিট। টাইম জোন কিন্তু চেঞ্জ হবে, ওটা হচ্ছে GMT 9। আমাদের যেমন GMT 5.5 ঘন্টা, ওটা GMT 9, অর্থাৎ ভারতীয় সময় থেকে কিন্তু জাপানের সময় 3.5 ঘন্টা এগিয়ে রয়েছে। আর এখন 11টা বেজে 59 মিনিট, 12টা 15 আমাদের ফ্লাইট ছাড়বে। এইগুলো সমস্ত লাগেজ রাখার জায়গা, যারা মিডিল সিটে বসবেন সব লাগেজ রাখার জায়গা ওনাদের। আর এই যে বাটনটা রয়েছে না, এইটা প্রেস করলে কিন্তু এই কাঁচটার কালার চেঞ্জ হয়ে যায়, কখনো পুরো কালো হয়ে যায়, কখনো ব্লু হয়, কখনো ক্লিয়ার হয়ে যায়। এটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে লাইট মোড। সামনে LCD রয়েছে, এখানে সিনেমা দেখা যাবে, গান ফান শোনা যাবে, বা যখন ফ্লাইট চলছে সেটা কীভাবে যাচ্ছে, কোন ডিরেকশনে যাচ্ছে সব এখানে দেখা যাবে। এখানে জয়স্টিক রয়েছে, সামনে ট্রে রয়েছে, ট্রেটা কিন্তু অনেকটাই বড়, জিনিসপত্র কিন্তু খুব রাখার জন্য স্পেশিয়াস। এটা হচ্ছে বোয়িং 7878। এখানে একটা ঝুড়ি মতো রয়েছে, এখানে ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে। আর যখন কোনো অ্যানাউন্সমেন্ট হয় না তখন এখানে শো হয়। এইখানে স্ক্রিন রয়েছে, ওইখানে স্ক্রিন রয়েছে, ওইখানে স্ক্রিন রয়েছে, সব জায়গায় তো স্ক্রিন রয়েছে। ওইখানে কেবিন ক্রুরা দেখাচ্ছে ডেমো, আর এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে। শুরু হোক আমাদের পথ চলা ভারতবর্ষ থেকে উদীয়মান সূর্যের দেশে, রাতের দিল্লি শহর। আর এই বড় এয়ারক্রাফটে একটা সুবিধা কি জানেন, পেছনের দিকে বসলেও এই যে ফ্লাইট টেক অফ করলো কোনো ঝাঁকুনি নেই। আর রাতের দিল্লি শহরে কত সুন্দর লাগছে। দুর্দান্ত ঘুমাচ্ছিলাম, হঠাৎ লাইট ফাইট চলে গেলাম, কী হলো রে ভাই, দেখছি এই রাতে খাবার দাবার সার্ভ করার ব্যাপার চলছে, সফট ড্রিঙ্ক রয়েছে, হার্ড ড্রিঙ্ক রয়েছে। তো আমি যথারীতি নিলাম হচ্ছে অল্প একটু কোকা-কোলা। রাত 2টোর সময় ডিনার করছি, অনেক কিছু আইটেম দিয়েছে, দেখি কী কী রয়েছে আর তার খাবারের স্বাদ কীরকম। একটা বান রয়েছে, বাটার রয়েছে, আফটার মিন্ট রয়েছে,
জলের বোতল, আর এই রয়েছে কর্ন। রাত 2টোর সময় চিকেন রাইস খেতে কেমন লাগছে। খাবার দাবার যা দিয়েছিল, রাইস, ডাল, চিকেন, বেশ টেস্টি। আর বহরমপুর থেকে নিয়েছিলাম সঙ্গে করে মিষ্টি। এত কিছুর পরে আবার রয়েছে চা কফি, বাট আমি রাত্রে চাও খাবো না, কফিও খাবো না। আমি জিজ্ঞেস করলাম যে কালকে সকালবেলায় কিছু খাবার দাবার দেবেন না গল্প এখানেই শেষ? বললো মিলেগা না, দেখা যাক কাল সকালে খাবার দাবার দেয়। এর আগে যখন অন্যান্য ফ্লাইটে ট্রাভেল করেছি, তো সেখানে যারা ক্রু থাকে তারা তো হিন্দি বুঝতো না, হিন্দি বোঝেও না, হিন্দি বলতেও পারবে না, ইংরেজিতে কথা বলতে হতো। আর আমি অতটা ইংরেজিতে স্ট্রং নই, মানে ওদের কথাটা বুঝতে পারতাম না আমি। হ্যাঁ, ভয় ভয় জিজ্ঞেস করতাম। এখন যেহেতু তারা হিন্দি বলতে পারে, মন খুলে জিজ্ঞেস করছি, আচ্ছা কাল সুবে কিছু মিলেগা? হ্যাঁ মিলেগা না। গুড মর্নিং, গুড মর্নিং। ভারতের সময় বলছে সকাল 6:45, আর টোকিওর টাইম বলছে সকাল 10:16। ঘোষণা হচ্ছে যে আমাদের ফ্লাইট আর কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে, 11টার সময় ল্যান্ড করে যাওয়ার কথা। আর গতকাল রাত্রে যদি ঘুমের কথা বলি, ওই হয়েছে একরকম ঘুম, পা মুড়ে ঘুমোতে হচ্ছে, কখনো পা সোজা করে ঘুমোতে হচ্ছে, পা ঝিনঝিন ধরে যাচ্ছে কখনো। তারপরে আবার দেখলাম সকালবেলায় ব্রেকফাস্ট দিয়েছে না, সকালবেলা আবার ব্রেকফাস্টও দিয়ে গিয়েছে। চা কফি এসেছিলো, আমি চা কফি কিছু খাইনি, তখন ঘুমের ঘোরে একদম। ফ্লাইটের উচ্চতা কমে আসার সাথে সাথেই হলদেটে রঙের জানলার কাঁচের ভেতর দিয়ে স্পষ্ট হলো সি অফ জাপান। আর ওই যে আইল্যান্ডে আমাদের ফ্লাইট ল্যান্ড করতে চলেছে, ওটাই টোকিওর ন্যারিটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রতিবেশী দেশ তাইওয়ান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, চায়না এবং রাশিয়ার একটা অংশ। জিওর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোমিং অন করা আছে, তো 1 মিনিটে কল চার্জ কাটছে হচ্ছে 5 টাকা। ভারতের সময় হচ্ছে এখন সকাল 7:21, আর জাপানের সময় হচ্ছে সকাল 10:51। যথারীতি এখানকার যে সিম যেটা ক্লুব থেকে নিয়েছিলাম, সেখানেও কিন্তু নেট অ্যাক্টিভেট ছিল, 3 GB নেট দিয়েছিল, ওটাও কাজ করছে। মানে যোগাযোগের দিক থেকে আর কোনো সমস্যা নেই, বাড়ির লোককে নিশ্চিন্তে বলতে পারবো পৌঁছ গয়ে হাম জাপান। সময় সকাল 11:14। আমরা ফ্লাইটকে জানাবো বিদায় এবং পা রাখবো হচ্ছে এয়ারপোর্টে। বাইরে পা রেখে বুঝতে পারলাম যে বাইরে কীরকম ঠান্ডা। এই যে রোদটা আসছে না, রোদে একটু দাঁড়াই, আমার যা অনুমান তাতে বাইরে টেম্পারেচার 8 থেকে 9 ডিগ্রি তো হবেই, কনকনে ঠান্ডা। এখানে সব ভাষায় লেখা আছে ওয়েলকাম, হিন্দি স্বাগত। এখানে সব প্রজেক্টর লাগানো রয়েছে, হ্যাঁ প্রজেক্টারে সব এখানে শো করছে। সময় সকাল 11:45। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। একটু ইমিগ্রেশনের অভিজ্ঞতাটা আপনাদেরকে বলে রাখি। ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করেনি, পাসপোর্ট দেখলো, একটা ডিক্লারেশন ফর্ম দিতে হলো, কোথা থেকে এসেছি না এসেছি, কত নম্বর ফ্লাইটে এসেছি, এখানে কোথায় থাকবো, জাস্ট একটা সিম্পল ফর্ম ফিল আপ করলাম, আঙুলে ছাপ দিলাম, ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশনের পরে হচ্ছে ব্যাগ কালেকশন। ওখানে লেখা আছে যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাম্বার 306, মানে ওখানে আমি দেখে বুঝতে পারবো এখানে। ফ্লাইটে তো ঘোষণা করেনি যে কত নম্বর বেল্টে ব্যাগটা দেবে, কিন্তু নামার পরে কিন্তু ওখানে যারা রয়েছেন না, তারা বলবে যে ইন্ডিয়া বেল্ট নাম্বার 2 এরকম। তো ওখান থেকে ব্যাগ নিলাম। এরপরে আসছে হচ্ছে কাস্টম ডিক্লারেশন। ওখানে ফর্ম রয়েছে, আমি ফর্মটা ছবিও পাশে দিলাম স্ক্রিনে। এই কাস্টম ডিক্লারেশন ফর্মটা সবাইকে ফিল আপ করতে হবে। এবার ওখানে একটা অপশন ছিল যে রাইস টাইপের কোনো কিছু আইটেম আনছি কি না, রাইস বা মিট বা ভেজিটেবলস। রাইসের আইটেম ছিল আর ডাল ছিল। আমি ইয়েস টিক দিলাম। তো যখন আমি কাস্টম ক্লিয়ারেন্স করছি, তখন ওরা ওই ফর্মটা দেখলো। ফর্মটা দেখার পরে বললো যে আপনি ব্যাগটা চেক করিয়ে আনুন। আর এয়ারপোর্টের ভেতরে না, মানে যেখানে কাস্টমস হচ্ছে ওই জায়গাটাতে ওদের সব ওই নানা রকম কাউন্টার আছে। সেই কাউন্টারে ছবি দেওয়া আছে যে মিট প্রোহিবিটেড, তারপরে ওই ভেজিটেবল প্রোহিবিটেড, অনেক কিছু প্রোহিবিটেড আছে। যে ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই জায়গা থেকে এই রাইস বা বিনস এগুলো আসবে না। আর যদি আনতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে একটা মানে ফর্ম ফিল আপ করে আনতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। প্রায় 2 কেজি মতো চাল নিয়েছিলাম, আমার এখানে রান্না করে খাবো, এয়ারবিএনবিতে থাকবো। ডাল নিয়ে এসেছিলাম, কন্টেনার ফেরত দিয়ে দিল, বললো যে এইগুলো এখানে রেস্ট্রিক্টেড। এই এয়ারপোর্ট থেকে এবার আমাকে ট্রান্সফার হতে হবে হচ্ছে ওটা সিটি। আমি যেখানে এয়ারবিএন বুক করেছি সেটা হচ্ছে ওটা সিটি। আর ওখানকার চেক ইন টাইম হচ্ছে বিকাল 4টের সময়। আর্লি চেক ইন করা যায়, তার জন্য এক্সট্রা পে করতে হবে। তো এখন বেজে গেছে 12:42। জাপানে আমরা যে জায়গাতে এয়ারবিএনবি বুক করেছিলাম সেই জায়গার নাম ওটা সিটি, টোকিও থেকে কিছুটা দূরে। এমনিতেও জাপান ভীষণ এক্সপেন্সিভ, বিশেষ করে অ্যাকোমোডেশন কিংবা ট্রান্সপোর্টেশন। কিন্তু সমস্যা হলো এই এয়ারপোর্ট থেকে ওটা সিটি আমরা কিভাবে যাব, কোন ট্রেন ধরতে হবে, এই ব্যাপারে জাপানে কর্মরত পলবাবুর সাথে হোয়াটসঅ্যাপে কথোপকথন করছিলাম। ফেসবুক থেকে আমার এক দর্শক বন্ধু ওনার নম্বরটা শেয়ার করেছিল কোনো রকম হেল্পের জন্য। গুগল ম্যাপ যথেষ্ট ভালো কাজ করছিল, কিন্তু আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। বিশেষ করে
এই ট্রেন ইন্টারচেঞ্জ করার ব্যাপারটা। যাই হোক, এয়ারপোর্টের ইনফরমেশন ডেস্ককে গিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতেই ওরা একটা কাগজে আমাকে লিখে দিল কোন ট্রেন ধরতে হবে আর কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে। অনেস্টলি স্পিকিং, তখন সব কিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখান থেকে নিলাম হচ্ছে ট্রেনের টিকিট। এই ট্রেনে যাব হচ্ছে সিনাগাওয়া, আর এই রুটে কিন্তু জিআর পাস কাজ করে না। এটা হচ্ছে কেইসি লাইন, নারিটা এয়ারপোর্ট 2 or 3 স্টেশন টার্মিনাল। ওই সামনে রয়েছে টিকিট পাঞ্চ কাউন্টার। যে জাপানে প্রথম দিন পৌঁছে প্রতি মুহূর্তে রাস্তা খুঁজেছি, লাস্ট 10 দিনে সেই জাপানের নর্থ থেকে সাউথ, সাবওয়ে থেকে হাই স্পিড ট্রেন রুট সব এখন আমার ঠোঁটস্থ। কিছুই বুঝতে পারছি না, একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, ওই ট্রেনটা পালিয়ে গেল। আবার বলছে এদিক থেকে ট্রেন আসবে, কিছুই বুঝতে পারছি না, বলো সামনে গিয়ে দাঁড়ান। তবে এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু হেল্পফুল, তারা কিন্তু হেল্প করে দিচ্ছে। আমি যখন টিকিটকে দেখাচ্ছি ওরা সব বলে দিচ্ছে যে এই জায়গাটায় দাঁড়ান, এখান থেকে ট্রেন ছাড়বে। এই দেখো, নারিতা এয়ারপোর্ট থেকে টোকিও শহর 80 কিলোমিটার ডিস্টেন্স। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য বেস্ট ওয়ে ট্রেন, হয় স্কাইলাইনার এক্সপ্রেস, না হলে নারিতা এক্সপ্রেস, না হলে লোকাল ট্রেন। আমরা যে স্টেশন থেকে ট্রেন ইন্টারচেঞ্জ করব সেই স্টেশন পর্যন্ত নারিতা এক্সপ্রেস যায়, কিন্তু এটা সেই মুহূর্তে আমাদের জানা ছিল না। আরও একটা বিষয় বলে রাখি, এই এয়ারপোর্ট থেকে টোকিওতে ট্রান্সফার হওয়ার জন্য ট্রেনের টিকিট আপনারা অ্যাডভান্স বুক করে রাখতে পারবেন ক্লুক অ্যাপ থেকে। আর ইন ফিউচার যদি আপনাদের জাপান ট্রিপ করার প্ল্যান থাকে, তাহলে প্লে স্টোর থেকে ক্লুক অ্যাপটা ডাউনলোড করে একটু ঘাটাঘাটি করলেই জাপানের খরচ সম্পর্কে মোটামুটি আপনাদের একটা আইডিয়া এসেই যাবে। উঠে পড়লাম ট্রেনে। জাপানের ট্রেনের প্রথম সফর। এই ট্রেনটা অনেকটা সময় নেবে। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এই লোকাল ট্রেনে অবশেষে বসার সিট পেলাম। ট্রেন টানেল থেকে বেরিয়ে আসতেই পরিচিত হলাম এই দেশের প্রকৃতি, পরিবেশ, রাস্তাঘাট কিংবা ঘরবাড়ির সঙ্গে। লোকাল ট্রেন হলেও এই ট্রেনের গতি বেশ ভালো, আর এমনিতেও জাপানের ট্রেন লেট করে না। কারণ আপনি যাবেন হচ্ছে রানাঘাট, এবার আপনি শিয়াল থেকে ট্রেনে উঠছেন, এবার শিয়াল থেকে সরাসরি রানাঘাট যাওয়া যায়, আবার কিন্তু বনগাঁ হয়ে রানাঘাট যাওয়া যায়। তো আমাদের সিচুয়েশনটা এরকম, আমরা বনগাঁ হয়ে রানাঘাট যাচ্ছি, ওই জন্য আমাদের সময়টা বেশি লাগছে। টোকিও থেকে আমরা এসে পৌঁছালাম সিনাগাবা স্টেশনে। এই সিনাগাবা একটা জংশন স্টেশন, যেখান থেকে অনেক জায়গা লাইন ভাগ হয়। এখান থেকেই আমাদের পরবর্তী ট্রেন ধরতে হবে ওমরিমাচি যাওয়ার জন্য, যেখানে রয়েছে আমাদের হোমস্টে। পরবর্তী ট্রেনে ওঠার পর বাইরের দৃশ্য দেখে মনে পড়ল, নিছকই একদিন কাজের ফাঁকে গুগলে সার্চ করছিলাম বিশ্বের সেরা 10টা দেশ, যার প্রথমে ছিল সুইজারল্যান্ড, যেটা আমার নেক্সট প্ল্যান, তারপর জাপান, যেটাতে এখন রয়েছি। 10টা দিন জাপানে কাটিয়ে বুঝেছিলাম এই দেশটা বিশেষ করে টেকনোলজি কিংবা মানুষজন আমাদের থেকে অনেক অনেক অ্যাডভান্স। তবে দ্বিতীয়বার ট্রেনে ওঠার সময় আমাদের একটা ভুল হয়েছিল, তাই কিছুটা পথ যাওয়ার পর আবারও পেছন দিকে ফিরে আসতে হয়েছিল। ব্যাপারটা কিছুটা এই রকম। আমি যাব হচ্ছে জগদ্দল স্টেশন। এবার আমি উঠে পড়েছি হচ্ছে গ্যালোপিং লোকালে। গ্যালোপিং লোকাল জগদ্দল দাঁড়ায়নি, গিয়ে দাঁড়িয়েছে সোজা একদম নৈহাটিতে। এবার তোমাকে জগদ্দল আসতে হবে, আবার আমাকে নৈহাটি থেকে এমন ট্রেন ধরতে হবে শিয়ালদার পথে যেটা গ্যালোপিং নয়। ওমরিমাচি স্টেশনে এসে যখন পৌঁছালাম তখন বিকেল ফুরিয়ে সন্ধে হব। এই স্টেশনে গেট পাস করার সময় একটা সমস্যা, সিনাগাওয়া থেকে ওমরিমাচি আসার ট্রেনের টিকিটই কাটা হয়নি। এটা জানাও ছিল না। এর জন্য আমাদের কোনো ফাইন দিতে হয়নি, শুধু ট্রেন ভাড়াটুকু দিতে হলো 160 জাপানিজ ইয়েন, মাত্র 6.5 কিলোমিটারের জন্য, যার মূল্য ভারতীয় টাকায় 92 টাকা। বাইরে ভয়ানক ঠান্ডা, ভয়ানক। এই ঠান্ডা হাওয়াটুকু বাদ দিলে রাস্তাঘাট যা সুন্দর, রাস্তায় ঘুমানো যাবে, এত সুন্দর রাস্তা। আমি রাশিয়াতে এত সুন্দর রাস্তা দেখিনি। জাপানের মতো একটা দেশ কেন এগিয়ে আছে, রাস্তার কোথাও কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই। এই জায়গাটাকে বলা হয় ওটা সিটি। এটা টোকিওর একটা ওয়ার্ড টাইপের ওয়ার্ড। জাপানের ক্যাপিটাল টোকিও 23টা ওয়ার্ড নিয়ে তৈরি। তার মধ্যে দক্ষিণ দিকে রয়েছে সিনাগাবা এবং ওটা। ওটা সিটিতে আমরা যে এয়ারবিএনবি বুক করেছিলাম স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স। অ্যাপার্টমেন্টটা খুঁজে বের করলেও এন্ট্রি করতে গিয়ে মাথা একটু খাটাতে হয় আর কি। ওনার তো থাকে না, তাই কোথায় চাবি, কোথায় লক, কি কোড, এগুলো একটু ভালোভাবে বুঝে নেওয়ার পরই এন্ট্রি করা যায়। যা গ্যাস ধরেছে তার মানে রান্না আমরা করতে পারবো। এখানে একটা মাইক্রো ওভেন রয়েছে। এয়ারবিএনবির এই রুমটা খুব বড় না হলেও জিনিসপত্র যা আছে তা দিয়ে রান্নার কাজ হয়ে যাবে। ওয়াশিং মেশিন থেকে শুরু করে মাইক্রোওয়েভ, ইলেকট্রিক কেটেল, প্রায় সব কিছু রয়েছে। তবে আগে থেকে জানা না থাকলে জাপানে টয়লেট ব্যবহার করার পর কোন সুইচ টিপে বিশেষ জায়গায় জল দিতে হবে সেটা বুঝতে সময় লাগবে বইকি। পৌঁছে একটু রেস্ট নিয়ে 1 কাপ চা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম, কারণ এয়ারপোর্টে আমাদের চাল ডাল সব কিছুই নিয়ে নিয়েছে, সুতরাং খাবার জোগাড় যন্ত্র করতে হবে। সময় সন্ধ্যে 6টা বেজে 30 মিনিট।
আমরা একটু বেরিয়ে পড়লাম টুকিটাকি কেনাকাটার জন্য। বাইরে ভয়ানক ঠান্ডা আর টেম্পারেচার বলছে এখন 6 ডিগ্রি। এই সন্ধ্যেবেলাতেও দেখুন কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, শান্ত শিষ্ট একটা এরিয়া। 1 ঘন্টা আগে পর্যন্ত ট্রেন বুঝতে পারছিলাম না, এখন টিকিট কাটাও শিখে নিলাম। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে নিলাম হচ্ছে ইংলিশ। টিকিট ক্যাশ অনলি, টিকিট ক্রেডিট কার্ড অনলি। আর এখানে সব অপশন আছে, কজন অ্যাডাল্ট, বাচ্চার সঙ্গে অ্যাডাল্ট সব অপশন আছে। ধরুন আমি একা যাব, সার্চ বাই স্টেশনের নাম করব। এবার কে দিয়ে যেসব স্টেশনের নাম অটোমেটিক চলে আসবে। এবার এখানে ক্লিক করতে হবে, তারপরে আমাকে ওখানে অ্যামাউন্ট যেটা আছে টাকার হচ্ছে এইটা, আর কয়েন হচ্ছে এইটা। তারপর পেমেন্ট করে দেওয়ার পরে টিকিট অটোমেটিক এখান দিয়ে বেরিয়ে চলে আসবে। দেখুন আমরা যাবো পরের স্টেশনে, আমাদের লাগলো হচ্ছে 150 YPR। এখানে কিন্তু ট্রেনের টিকিটের ভাড়া খুব বেশি। এখানে একটা ট্রেনের সাথে একটা ট্রেনের গ্যাপ 1 মিনিটেরও কম। এই একটা ট্রেন গেল তো যেতে না যেতে সিগন্যাল গ্রিন হয়ে গেল, আবার এখন ট্রেন আসবে। এটা হয়তো থ্রু ট্রেন হতে পারে বা এখানে দাঁড়াতেও পারে। আর এটা হচ্ছে এদের ওয়েটিং রুম। বাইরে যেরকম ঠান্ডায়, ভিতরে কিন্তু এরকম কাঁচের ওয়েটিং রুম রয়েছে প্ল্যাটফর্মে। ট্রেন নম্বর 619। ওমরিমচি থেকে আমরা যাব ঠিক তার পরের স্টেশন উমেয়াশিকিতে। ট্রেনের কালারগুলো কত সুন্দর আর ট্রেনগুলো কত পরিষ্কার। দেখুন একটা প্ল্যাটফর্ম ফাটাফাটি। এখানে ওপর দিয়ে ট্রেন যায়, হ্যাঁ, আবার নিচ দিয়েও ট্রেন যায়, মানে ডবল স্টেশন। এখানে একটা 7-11 শপে এসেছি। 7-11 শপ কিন্তু এখানে অনেক জায়গাতেই আছে। ওখানে নিলাম হচ্ছে কফি। আমাদের যেমন 500 টাকা, এদের 500 টাকার কয়েন হয়, 100 টাকার কয়েন হয়, 10 টাকার হয়, 1 টাকার হয়। এখানে দিয়ে দিতে হবে, যেটা ব্যালেন্স এখানে শো করবে, বাকি কয়েনটা এখান দিয়ে বেরিয়ে চলে আসবে। সিস্টেম কত সুন্দর, এখান দিয়ে বিল জেনারেট হবে। আর এখানে এটিএম মেশিনও রয়েছে, এটিএম থেকে টাকাও তোলা যাবে। এখান থেকে আমাদের 6 মিনিট হাঁটতে হবে। যেখানে কিন্তু গুগল ম্যাপ দারুণ কাজ করে, দারুণ। সো আমাদের সব কিছু খুঁজে পেতে খুব একটা সমস্যা হচ্ছে না। অবশেষে খুঁজে পেয়েছি সেই ভারতীয় দোকান ইন্দোবাজার। তো এখানে আসার পর তো সব জিনিসপত্র আমাদের ইন্ডিয়ান। ওখানে যে ফরচুন, ওখানে দেখছি আশীর্বাদ, আর এই যে মশলার গন্ধ আবার সেই দেশি স্বাদ মনে করে দিল। তো এখান থেকে আমরা কিনবো হচ্ছে চাল, ডাল এবং সেই সঙ্গে তেল, তাই তো মশলা টশলা মোটামুটি যা যা দরকার এখানে সব পেয়ে যাবো। ছোলা রয়েছে, মটর রয়েছে, মুগের ডাল রয়েছে, মুসুরির ডাল রয়েছে, যে ডাল আমাদের কেড়ে নিয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, ওদিক থেকে চিনি টিনি, মোটামুটি যা যা দরকার সব এখানে রয়েছে। ঘিও রয়েছে, যদি কেউ ঘি না নিয়ে আসে, দেখুন ঘিও রয়েছে। আমুলের ঘিও এখানে পাওয়া যায়, আমুলের পিওর ঘি। 5 কিলো চাল বাসমতি রাইস, একটা ফরচুন কাচ্চি ঘানির তেল, আর সেই সঙ্গে 2 কিলো মুসুরির ডাল। এই তো 1 কিলো মুসুরির ডাল 400 ইয়েন, এটার দাম হচ্ছে 900 ইয়েন। এখানে আমাদের বিল হয়েছিল 6056, কিন্তু আমাদের ডিসকাউন্ট দিয়ে এনারা দিচ্ছেন হচ্ছে টোটাল সব কিছু হচ্ছে 5000 ইয়েন। এই কটা মাল নিয়ে আমার হলো হচ্ছে 2800 টাকা ভারতীয় টাকায়। 2800 টাকায় আমার 1 মাসের পুরো মুদিখানার মাল হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এয়ারপোর্টে আমরা কতটা লস করে এসেছি। এরপরে যেটা থেকে যায় সেটা হচ্ছে আলু আর ডিম, সেটার ব্যবস্থা করছি। এটা হচ্ছে এই স্টেশনের নিচে আন্ডারগ্রাউন্ড মার্কেট, যেখান থেকে আমরা নিলাম হচ্ছে ডিম। এখানে ডিম এরকম বিক্রি হচ্ছে। সুমিত কত বলছে আলু? 233। বাপরে, আলুর দাম শুনে মাথায় উঠে গেল। এখানে ক্যাপসিকাম রয়েছে, ছোটো ছোটো বাঁধাকপি রয়েছে। এখানে আমাদের বিল হচ্ছে 930। এখানে ক্যাশ আছে, ক্রেডিট আছে, তো আমরা এখানে ক্যাশ পে করবো। আর এখানে যে ক্যারি ব্যাগ নিচ্ছি না, এখানে ক্যারি ব্যাগের জন্য কিন্তু আলাদা করে পে করতে হবে। আজকে সারাদিনে প্রায় 10 কিলোমিটার হেঁটে নিয়েছি। একে তো হাতে 5 কেজির চাল, তারপর রাস্তা খুঁজতে খুঁজতে হচ্ছি নাকাল। মানুষ কী করে বুঝবে যে এটা একটা স্টেশন? মনে হচ্ছে শপিং মল, কিন্তু বাস্তবে এটা একটা স্টেশন। এই হ্যারাসমেন্টটা হতো না বা এই কষ্টটা হতো না যদি আমাদের চালটা না ডালটা না নিয়ে নিত। মানে এই পরিশ্রমটা বলা যেতে পারে খাবারের জোগানের জন্য। কেনাকাটার কাজকর্ম সম্পূর্ণ করে উমেয়াশিকি থেকে আবারও ফিরে এলাম ওমরিমচিতে। জাপানে প্রথম রাতে নৈশভোজে নিয়েছিলাম ভাত, একটু ঘি, বাড়ি থেকে নিয়ে আসা আলুর পাঁপড় আর ডিমের ভুজিয়া। আগামী পর্বে কোথায় যাবো এখন অবধি প্ল্যান করিনি, যখন ভিডিও আসবে তখন আপনারা জেনে যাবেন। জাপান ট্রিপে দ্বিতীয় দিনে একটা বিশেষ জায়গাতে গিয়েছিলাম, সেটাও আমার ক্ষুদে দর্শকদের জন্য। চটপট কমেন্টসে লিখে ফেলুন সেই জায়গার নাম, আর সেই গল্প নিয়ে আমি ফিরবো খুব তাড়াতাড়ি।